বিদেশি অনুদান পাওয়ার লোভ দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ। নারায়ণগঞ্জে র্যাবের অভিযানে ধরা এনজিওর চেয়ারম্যানের দুটি ভুয়া প্রতিষ্ঠান সিলগালা। এবং করোনার দ্বিতীয় ধাপ ঠেকাতে লকডাউনে মেয়াদ বাড়ালো ফ্রান্স। বর্ষবরণের অনুষ্ঠান বাতিলের কারণে সংকটের মুখে প্রবাসী ক্ষুদ্র ব্যবসায়ীরা। আয়ারল্যান্ডে কমেছে সংক্রমণের হার। সমাজসেবার নামে প্রতারণার মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে এক প্রতারক। নারায়ণগঞ্জে সাইদুজ্জামান নূর রাকিব নামে ভুয়া মানবাধিকার প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে আটক করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে শতাধিক অবৈধ পাসপোর্ট ও জাল নথিপত্র সহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। একই সঙ্গে সিলগালা করা হয়েছে তার ভুয়া প্রতিষ্ঠান নূর ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ও নূর প্রভার্টি এভিয়েশন অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটি। শওকত আলী সৈকতের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। স্কুলে বসেন তিনি, তবে প্রতিষ্ঠান দুটির নেই কোনো অনুমোদন। সেখানে ৩২ জন কর্মী রয়েছে যারা রাকিবের মাধ্যমে আর্থিকভাবে প্রতারণার শিকার। মাত্র এসএসসি পাস রাকিব নিজেকে দৈনিক মানবতার আলো এবং নিউজ ডাইজেস্ট ওয়ার্ল্ড নামে দুইটি বাংলা ও ইংরেজি পত্রিকার সম্পাদক দাবি করলেও তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। সম্প্রতি তার বিরুদ্ধে নানা ধরনের প্রতারণার অভিযোগ পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তার ফ্ল্যাট বাসা ও অফিসে তল্লাশি চালায় র্যাব। এ সময় শতাধিক ব্যক্তির নামে প্রতারণার নথিপত্র, ভুয়া চেক, একটি ছবি সংবলিত একটা সম্মাননা স্মারক, সাথে উনি মহাত্মা গান্ধী শান্তি পদক, মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড এবং অনেক বাংলাদেশের স্বনামধন্য ব্যক্তির নামে উনি সম্মাননা স্মারক পেয়েছেন, এরকম ভুয়া এখানে এই ক্রেস্ট সাজিয়ে রাখছেন, যেগুলো দেখিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছে। প্রতারণার শিকার ভুক্তভোগীরা জানান ২ লাখ টাকার বিনিময়ে ১ কোটি টাকা পাওয়ার প্রলোভন দেখিয়ে ৪০ জনের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতারক রাকিব। রাশিয়ার একটা অনুদান আসছে, এই কারণে টাকা দেমো গরিব মানুষের কাছে টাকা দেবো। ৪০ লক্ষ টাকা আমার দিয়ে নিছে, আমাকে আরো ৪০ জনের দিয়ে এইভাবে টাকা নিছে ৪০-৫০ লাখ টাকা করিয়া। আমাকে ২ লাখ টাকা দিলে ১ কোটি টাকা দেবে, এই লোক দেখাই আমাকে দিয়ে এমন করতে 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 আজকে এটা দিলে হয়ে যাবে, কালকে এটা দিলে হয়ে যাবে, এমন করতে করতে এই ৪০ লক্ষ টাকা নিছে। প্রতারণার মাধ্যমে এ পর্যন্ত কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকারও করেছে আটককৃত রাকিব। তবে র্যাব বলছে তার প্রতারণার শিকার শতাধিক ব্যক্তির বায়োডাটা ও তথ্য প্রমাণ পাওয়া গেছে। অর্থ আত্মসাতের পরিমাণ আরও কয়েক গুণ বেশি হতে পারে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দেশের শান্তি বজায় রাখা একান্তভাবে প্রয়োজন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গোয়েন্দা কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। গতকাল সকালে সামরিক গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে কথা বলেন তিনি। জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি, মাদকের মতো অপরাধের কবল থেকে সমাজ রক্ষায় গোয়েন্দা কর্মকর্তাদের সজাগ থাকার নির্দেশও দেন সরকার প্রধান। দেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই এর কর্মকর্তারা এবার নতুন আবাসস্থল পেলেন। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সেনা সদরের অভ্যন্তরে এসব নতুন স্থাপনা উদ্বোধন করেন সরকার প্রধান শেখ হাসিনা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই সংস্থায় কর্মরতদের বাসভবনের পাশাপাশি গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করা হয় কর্মকর্তাদের অফিসার্স মেস। প্রধানমন্ত্রী বলেন, ইতিহাসের পাঠ নিতে হবে গোয়েন্দা কর্মকর্তাদের। সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দায়িত্ব পালন করতে হবে সমাজের শান্তি বজায়ও। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সশস্ত্র বাহিনী একান্তভাবে অপরিহার্য। তাই দেশের শান্তি বজায় রাখা একান্তভাবে দরকার। আমাদের দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস বা দুর্নীতি, মাদক এগুলির হাত থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হবে, সমাজকে এখান থেকে আমাদের বাঁচাতে হবে। যুব সম্প্রদায়কে মাদক সন্ত্রাস থেকে দূরে রাখতে পারলেই দেশের অগ্রগতি ত্বরান্বিত হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সততা নিষ্ঠার সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের প্রতি, মানুষের প্রতি কর্তব্য পালন করবেন, সেটাই আমাদের কামনা। আপনারা সেটাই করবেন। দেশকে জানতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, দেশের মানুষের জন্য কাজ করতে হবে, সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। দেশের মানুষ ও জাতীয় স্বার্থের প্রতি দায়বদ্ধ থেকে দেশ সেবার আহ্বান জানান সরকার প্রধান। তাই দেশের শান্তি বজায় রাখা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে, লালমনিরহাটের বুড়িমারিতে ধর্মীয় অবমাননার প্রমাণ মেলেনি। জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদন। গুজব ছড়িয়ে হত্যা করা হয় জুয়েলকে।
করোনার কারণে এবছর আর খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান। 19শে ডিসেম্বর পর্যন্ত বাড়ল সাধারণ ছুটি। গতকাল শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়। মহামারীর কারণে চলতি বছরের 17ই মার্চ থেকে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। শিক্ষাবিদরা বলছেন, পরিস্থিতি মোকাবেলায় এ ছুটির বিকল্প ছিল না। করোনা মহামারী শুরু হবার পর গত মার্চ মাসে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এরই ধারাবাহিকতায় মহামারী থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে 17ই মার্চ থেকে প্রথম দফায় বন্ধ করা হয় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এরপর কয়েক দফায় বাড়ানো হয় শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ ছুটির মেয়াদ। চলতি মাসের 14 তারিখ এ ছুটি শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এর মধ্যেই আবারও বাড়ানো হলো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। আগামী 19শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয় এর মেয়াদ। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এই ছুটির ঘোষণা। এ বিষয়ে কি ভাবছেন শিক্ষাবিদরা, জানতে চায় সময় সংবাদ। তারা বলেন, পরিস্থিতি মোকাবেলায় এ ছুটির বিকল্প ছিল না, তবে শিক্ষার মান নিয়েও সংশ্লিষ্টদের ভাবতে বলছেন শিক্ষাবিদরা। সিলেবাসে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সব বিষয়গুলি পড়াচ্ছে এবং অনলাইনে একটু পরীক্ষাও হচ্ছে, তাতে হয়তো কিছুটা শিখছে তারা, কিন্তু পুরোপুরি স্কুল যেটা সেটা তো আর হচ্ছে না। সাধারণ ছুটি ঘোষণার পর বিভিন্ন পন্থায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পরিচালিত হলেও এই সুবিধা শতভাগ শিক্ষার্থী পাচ্ছে না বলেও অভিমত ছিল এই শিক্ষাবিদের। যতই বলি না কেন যে অনলাইনে আমাদের শিক্ষা কার্যক্রম ভালো চলছে, সেটা কিন্তু প্রকৃতপক্ষে আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমাদের শহুরে ছাত্রছাত্রী যারা আছে তারা ম্যাক্সিমাম 10% এর ফল ভোগ করছে। এদিকে প্রাথমিক ও গণশিক্ষার প্রতিমন্ত্রী বলছেন, সংক্ষিপ্ত সিলেবাসে পাঠদানের মাধ্যমে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে মূল্যায়ন করবে স্ব শিক্ষা প্রতিষ্ঠান। আমরা একটা শর্ট সিলেবাস অলরেডি দিয়ে দিছি। আমরা বলতেছি যে একটা ছেলে ধরেন ক্লাস 4-এ আছে, তাকে এমনি 4-এর 2-একটা সাবজেক্টের উপরে জিজ্ঞেস করে ঠিক আছে, জাস্ট অটো পাসটা আমরা বললাম না। এর আগে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা ও পরীক্ষা না হওয়ায় জেএসসি, পিএসসি এবং এইচএসসি পরীক্ষায় অটো পাসের মাধ্যমে শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণের সিদ্ধান্ত নেয় সরকার। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। গ্লোব বায়োটেকের ভ্যাকসিন ভ্যানকোভিডের অগ্রগতিতে সন্তোষ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পরবর্তী ধাপে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন মহাপরিচালক। প্রথমবারের মতো সরকারি প্রতিনিধি হিসেবে গ্লোবের ল্যাব পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এই আশ্বাস ভ্যানকোভিডের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রক্রিয়া ত্বরান্বিত করবে বলে আশাবাদ গ্লোব বায়োটেকের। করোনা প্রতিরোধে দেশীয় ভ্যাকসিন ভ্যানকোভিড উদ্ভাবনের প্রতিটি স্তরে নিজেদের সাফল্যের জানান দিয়েছে গ্লোব বায়োটেক। তবে আক্ষেপ ছিল সরকারি কোনো দপ্তরের সাড়া না পাওয়ার। অবশেষে সেই আক্ষেপ ঘুচল। বৃহস্পতিবার প্রথমবারের মতো সরকারের কোনো প্রতিনিধি ভ্যানকোভিডের ল্যাবে। 2 অতিরিক্ত মহাপরিচালককে সঙ্গে নিয়ে গ্লোবের কাজের অগ্রগতি দেখতে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। ঘুরে দেখেন ভ্যানকোভিডের আতুর ঘর। গ্লোব বায়োটেকের এই ল্যাব আন্তর্জাতিক মানের ও আধুনিক সুবিধা সম্পন্ন বলেই মনে করে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি ভ্যাকসিনের অগ্রগতিতেও সন্তোষ তাদের। আমরা এখানে যা ল্যাবে দেখলাম যে ল্যাব ফ্যাসিলিটিসটা অত্যাধুনিক ল্যাব ফ্যাসিলিটিস এবং সব রকম সুযোগ সুবিধা আছে এখানে কাজ করার জন্য, এবং ওনারা কাজ করছেন একদল ডেডিকেটেড সায়েন্টিস্ট। প্রাথমিক পর্যায়ের কিছু পরীক্ষা নিরীক্ষা করেছে, যেটা মাইসের উপরে বা ইঁদুরের উপরে ওনারা পরীক্ষা করেছেন। সেখানে আমাদের যে উপস্থাপনাটা করা হয়েছে সেখানে তারা পজিটিভ রেজাল্ট পেয়েছেন, সেটা আমাদেরকে জানিয়েছেন। পরবর্তী ধাপগুলোয় গ্লোবের পাশে থাকার আশ্বাসও দিলেন মহাপরিচালক। আজকে আমরা যতটুকু দেখলাম ওনাদের কাজ যতটুকু হয়েছে এটা আশাব্যঞ্জক। আমি মনে করি যে ভালো কাজ হচ্ছে। দেশের জিনিস আমরা অবশ্যই চাইব দেশ দাঁড়াক, দেশের জন্যই তো আমরা। দেশের একটা প্রোডাক্ট যদি সারা দুনিয়ায় খ্যাতি লাভ করে সেটার গৌরব তো সবার, তো আমরা চাইবো যে দেশের জিনিসটা দাঁড়াক। এদিকে অধিদপ্তরের আশ্বাস সহায়ক হবে বলে মনে করে প্রতিষ্ঠানটি। আইসিডিআরবি, বিএমআরসি এবং ডিজিডিকে নিয়ে বসে 3টা সংস্থার সমন্বয়ে কিন্তু খুব দ্রুততম সময়ে কিন্তু আমাদের ক্লিনিক্যাল ট্রায়ালটা শুরু করতে পারে। মানবদেহে প্রয়োগে গ্লোবের সিআরও হিসাবে চুক্তিবদ্ধ হয়েছে আইসিডিডিআরবি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনার প্রথম ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই দ্বিতীয় ধাক্কার আশঙ্কা দেখা দিয়েছে। অর্থনীতি সচল রাখতে প্রস্তুতি নিচ্ছে সরকার। প্রথম ধাক্কার মতো দ্বিতীয় ধাক্কায় খুব একটা ক্ষতি হবে না বলে মনে করেন নীতি নির্ধারকরা। তবে প্রথম দফার অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রস্তুতি নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। সানভীর রূপলের রিপোর্ট। প্রথম ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই করোনার দ্বিতীয় ঢেউ
মোকাবিলায় এরই মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে আবারও সতর্কতা জারি করা হয়েছে। বছরের শুরু থেকে প্রথম ধাক্কায় টালমাটাল গোটা বিশ্বের অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতিরও প্রতিটি খাতে এর প্রভাব পড়েছে। অভ্যন্তরীণ উৎপাদন, বিনিয়োগ, রফতানির গতি বাড়িয়ে যখন অর্থনীতির চাকা সচল রাখার যুদ্ধ চলছে, বিভিন্ন খাতে সরকারের দেয়া প্রণোদনার উপর ভর করে উদ্যোক্তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছেন, তখন দ্বিতীয় ধাক্কার আশঙ্কা সামাল দিতে কতটা প্রস্তুত বাংলাদেশ? আমরা যা যা প্রিপারেশন দরকার সেটা নিতেছি, সব প্রিকশন গুলি আমরা নিয়েছি, কিন্তু যদি সিরিয়াস হয়ে যায় জিনিসটা এবং আমাদেরকে আবার লিমিটেড লকডাউনে যদি আবার যেতে হয়, তখন নিশ্চয়ই সরকার তখন চিন্তা ভাবনা করবে কিভাবে সবাইকে সাহায্য করা যায়। এপ্রিল মে মাসে দেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাক শিল্পের অর্ডার বাতিলের জেরে কমেছে রফতানি আয়। তবে এরপর থেকে আবারও ঘুরে দাঁড়ায় পোশাক খাত। সবশেষ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত লক্ষ্যমাত্রা $796 কোটি বিপরীতে রফতানি হয় $813 কোটি পণ্য। Policy supports are right in place. Our private sector is also prepared. Second wave আসলে worst case scenario যেটা হবে ট্র্যাজেক্টরিতে মুভ করছে, সেটা একটু স্লো হওয়ার সম্ভাবনা আছে। তবে করোনার প্রথম থাবার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগে থেকেই দ্বিতীয় ধাক্কা মোকাবিলার পরামর্শ অর্থনীতিবিদদের। সরকারের উচিত হবে যে যে খাতগুলোতে এখনো প্রণোদনা উল্লেখযোগ্য মাত্রায় ব্যবহার করা যায়নি, সেই খাতগুলোতে কিভাবে দ্রুততর সময়ে এই প্রণোদনা ব্যবহার করা যায় সেই ব্যবস্থাটি নেয়া। করোনার প্রথম ধাক্কা সামাল দিতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন খাতের জন্য $1 লাখ কোটি বেশি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সরকার। সেপ্টেম্বর পর্যন্ত প্রণোদনা প্যাকেজের 54% ব্যয় করা হয়েছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 13 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1845 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,27,198 জন। দেশে একদিনের নমুনা পরীক্ষা করা হয়েছে 17,112 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 25,18,000 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1,845 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,27,198 জন। 24 ঘন্টায় মারা গেছেন 13 জন। এ পর্যন্ত মারা গেলেন 6,140 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,737 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,44,868 জন। করোনার দ্বিতীয় ধাপ প্রতিরোধে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকালে বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে এই অভিযান চালানো হয়। এ সময় মুখে মাস্ক না থাকায় বাসের 8 যাত্রীকে 1,700 টাকা জরিমানা করা হয়। এছাড়া সচেতনতা বাড়াতে বিতরণ করা হয় লিফলেট। একই সময় নোয়াখালীর সদর সহ বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাস্ক না পরায় 65 ব্যক্তিকে 30,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এদিকে নাটোর, জামালপুর, ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন জেলায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাস্ক না পরার অপরাধে শতাধিক ব্যক্তিকে জরিমানা করে আদালত। অব্যাহত রেখেছেন। তবে আইন শীতের শুরুতেই ঠাকুরগাঁওয়ে খেজুর গাছ থেকে রস সংগ্রহের পর সেখানেই গুড় তৈরি করছেন গাছিরা। প্রতিদিন ভোর থেকেই চলছে তাদের কর্মযজ্ঞ। সে খবর জানাতে জেলা সদরের বোচা এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান বকুল। বকুল, ধন্যবাদ রিচার্ড। আপনি জানেন যে উত্তরের যে জেলা, সেই জেলায় কিন্তু অনেকটা আগেভাগেই শীত কিন্তু বিরাজ করে। ঠিক তেমনটি আমরা লক্ষ্য করছি। এবার কিন্তু বছরের বাংলার যেই মাসে কার্তিকের মানে 15 তারিখ থেকেই শুরু হয়েছে এই শীত। আর শীতকে ঘিরে কিন্তু ঠাকুরগাঁয়ে যে খেজুরের রস সংগ্রহ, সেই রস সংগ্রহ করতে কিন্তু গাছিরা ছুটে এসেছেন সুদূর যেই রাজশাহী জেলা, সেই রাজশাহী জেলা থেকে। তো আমরা তার কাছেই জানতে চাবো যে আসলে এই খেজুরের রস কিভাবে সংগ্রহ করছে, গুড় কিভাবে তৈরি করছে এবং এগুলো বাজারজাত করছে কিভাবে। সুজন ভাইয়ের কাছে। সুজন ভাই, আমরা একটু জানতে চাই যে খেজুরের রস আপনারা কিভাবে সংগ্রহ করছেন এবং কিভাবে বিক্রি করছেন, কিভাবে আপনারা নিলেন? আমরা রাজশাহী থেকে এসেছি, ঠাকুরগাঁও, বোচাপুকুর, মোহনপুর খামারের গাছগুলো আমরা কোম্পানির থেকে 20,000 টাকা দিয়ে লিজ নিয়েছি।
সেগুলোকে আমরা এখন প্রায় 15 থেকে 20 জন লোক লাগাইতেছি রস সংগ্রহ করছি। আমাদের রস প্রায় 300 কেজির মতন হয়। সেগুলো আমরা জাল দিয়ে গুড় তৈরি করি। অনেক পাইকারিরা এসে এখান থেকে গুড়গুলো নিয়ে যায়, আবার আমরা বাজারে বিক্রিও করি। আমাদের গুড়গুলো ভালো বলে চাহিদাও অনেক বেশি, প্রায় 100 থেকে 120 টাকা কেজি বিক্রি হয়। গুড়ের পরিমাণ হয় প্রায় 80 থেকে 100 কেজি। তো সুজন ভাই, আপনি যে এই জিনিসটি বলছিলেন যে শুধুমাত্র 20,000 টাকা দিয়েই এই মিল কর্তৃপক্ষের কাছে আপনারা লিজ নিয়েছেন, তো সেই ক্ষেত্রে এত অল্প টাকায় আপনারা লিজ কিভাবে নিতে পারলেন এবং তাহলে আপনাদের লাভের পরিমাণটা কীরকম থাকবে এটা আমরা একটু জানতে চাই। এখানে মাটিতে রস কম, এর আগে 2 পার্টি গাছ লাগিয়েছে, লস খেয়েছে। এখন আমরা এই গাছগুলো নিয়েছি, দেখা যাচ্ছে এখন যে পরিমাণে রস হচ্ছে, বর্তমানে আশা করা যায় যে আমাদের লাভবান হতে পারি। ধন্যবাদ আপনাকে সুজন ভাই। আপনারা রাজশাহী থেকে, সুদূর যে রাজশাহী থেকে আসছেন, তো সেখান থেকে এসে এই খেজুরের যে গাছ থেকে তারা সংগ্রহ করছেন রস সংগ্রহ করার পরেই কিন্তু তারা নিজস্ব যেই চুলা, সেই চুলায় কিন্তু আগুনের যে উষ্ণতা, সেই উষ্ণতায় কিন্তু তা দিয়ে গুড় তৈরি করছেন। তো আমরা কথা বলেছি এই গাছিদের যে উদ্যোক্তা তাদের সাথে এবং মিল কর্তৃপক্ষের সাথে। তো গাছিরা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে এই গুড় তৈরিতে মধ্যরাতের পর থেকেই কিন্তু শুরু করে এই গুড় রস নামানো, তারপরেই কিন্তু এই জাল তৈরিতে ব্যস্ত সময় পার করে তারা। তো সকাল 8টার মধ্যেই কিন্তু এই গুড় কিন্তু সম্পূর্ণ হয়ে যায়, তৈরি সম্পূর্ণ হওয়ার পরেই কিন্তু তারা চাকি করে এই গুড় কিন্তু নামায়। তো আমরা তাদের সাথে কথা বলেছিলাম যে এই সুদূর যে রাজশাহী, সেই রাজশাহী থেকে এই ঠাকুরগাঁ জেলায় কেন এই গুড়ের যেই খেজুরের যে বাগান, গুড় উৎপাদনের যে জায়গা নির্ধারণ করেছেন সেটি কেন করেছেন। তারা যেই জিনিসটি বলেছেন যে অন্যান্য যে জেলা যেমন ফরিদপুর, যশোর, মাদারীপুর, এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি কিন্তু খেজুরের গুড় উৎপাদন হয়। তো সেই ক্ষেত্রে তারা সেই জায়গার প্রশিক্ষণ নিয়ে এবং সেই জায়গার যে গাছিরা আছে তাদেরকে সাথে নিয়ে তারা এই স্বল্প যেই মূল্যে সুগার মিল কর্তৃপক্ষের কাছ থেকে তারা কিন্তু লিজ নিয়েছেন, মাত্র 20,000 টাকায় লিজ নিয়েছেন 4 মাসের জন্য। সেই 4 মাসের লিজ নিয়ে তারা কিন্তু এই গুড় তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছেন। তো উত্তরের যেই জেলা, এই উত্তরের জেলা ঠাকুরগাঁও, আপনারা জানেন রিচার্ড যে সব সময় কিন্তু ঠান্ডার প্রবণতাটা একটু বেশি থাকে। তো এখন তেমন ঠান্ডা নেই বললেও চলে, তবে দিন যত যাচ্ছে তত বেশি কিন্তু শীতের তীব্রতা বাড়ছে। আর শীতের তীব্রতা যতই বাড়বে তত কিন্তু রস সংগ্রহটা কিন্তু বাড়বে বলে বলছেন আমাদেরকে গাছিরা। তো এই গুড় উৎপাদন নিয়ে আমাদের এখান থেকে ছিল সর্বশেষ। রিচার্ড, ঠাকুরগাঁও থেকে খেজুর গাছ থেকে রস নামানো এবং পরবর্তীতে তা জাল দিয়ে গুড় উৎপাদন প্রক্রিয়ার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান বকুল। এবার অন্য প্রসঙ্গ। লালমনিরহাটের বুড়িমারিতে ধর্মীয় অবমাননার কোনো ঘটনা ঘটেনি, বরং গুজব তুলে একটি স্বার্থন্বেষী মহল এই ঘটনা ঘটিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। লালমনিরহাট জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সকালে বুড়িমারি হত্যাকাণ্ড তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট TMA মমিন, সদস্য সচিব অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম এবং লালমনিরহাট ফায়ার সার্ভিসের উপপরিচালক শহীদুল ইসলাম জেলা প্রশাসকের কাছে প্রতিবেদনটি জমা দেন। গত 29 অক্টোবর রাতে পাটগ্রাম উপজেলার বুড়িমারি এলাকায় গুজব ছড়িয়ে জুয়েল নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় করা আলাদা 3টি মামলায় 32 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফরিদপুরের আলোচিত 2 ভাই সাজ্জাদ হোসেন বরকত ও মোহাম্মদ ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। গতকাল সকালে দুদকের উপপরিচালক মোহাম্মদ আলী আকবর বাদী হয়ে এ মামলা করেন।
তাদের বিরুদ্ধে প্রায় ৭৩ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে মামলা করা হয়। এছাড়া অর্থ পাচার রোধ আইনেও হয়েছে মামলা। পাচার করা অর্থের বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য না থাকলেও অধিকতর তদন্তের সাপেক্ষে বরকত ও রুবেল বিদেশে কত টাকা পাচার করেছে তা খতিয়ে দেখা হবে বলে জানান দুদক সচিব। এছাড়া তাদের এই সম্পদ অর্জনে যেসব ব্যক্তির যোগসাজশ রয়েছে প্রয়োজনে তাদেরকেও দুদকে তলব করা হবে। এছাড়া তাদের বিরুদ্ধে হাজার কোটি টাকা পাচারের তদন্ত করছে সিআইডি। মোহাম্মদ সাজ্জাদ হোসেন বরকতের বিরুদ্ধে ৪৪,৪৯,৬৮,০০০ টাকা। ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে তার জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদের পরিমাণ পাওয়া গিয়েছে ২৬,২৫,১০,০০০ টাকা। তিনি এই সম্পদের কোনো সন্তোষজনক হিসাব দিতে পারেননি। যদি তদন্তকালে আরও তথ্য পাওয়া যায়, তদন্তকারী কর্মকর্তা সেগুলো যাচাই বাছাই করবেন। চট্টগ্রাম বন্দরে গার্মেন্টস সরঞ্জামের আড়ালে আনা এক কন্টেইনার আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ করা হয়েছে। ৩০ কোটি টাকার শুল্ক ফাঁকি দেওয়ার অপচেষ্টা বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা বিভাগ। সাভারের হোপ ইয়াক নামে একটি প্রতিষ্ঠান চীন থেকে 18.5 টন গার্মেন্টস অ্যাক্সেসরিজ আনার ঘোষণা দেয়। শুল্কমুক্ত সুবিধায় আনা কন্টেইনারটি চট্টগ্রাম বন্দরে পৌঁছার পর সন্দেহ হয় গোয়েন্দাদের। বৃহস্পতিবার সন্ধ্যায় কন্টেইনার খোলার পর আমদানি নিষিদ্ধ সিগারেট পাওয়া যায়। পোশাক কারখানা সরঞ্জামের নামে আমদানি করায় অন্তত 30 কোটি টাকা শুল্ক ফাঁকি দিয়েছে প্রতিষ্ঠানটি। রংপুরে অনুমোদনহীন সাবান ও ডিটারজেন্ট তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালামাল জব্দ ও মালিককে 50,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে নগরীর নিউ জুম্মাপাড়ায় ইকবাল সোপ ফ্যাক্টরিতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় কারখানাটিতে অনুমোদনহীন বিপুল পরিমাণ সাবান, ডিটারজেন্ট পাউডার ও কেমিক্যাল উদ্ধার করা হয়, যার বাজার দাম 50 লাখ টাকারও বেশি। 10 বছরের বেশি সময় ধরে ইকবাল সোপ ফ্যাক্টরিতে বিভিন্ন নামে ও মানের সাবান ও ডিটারজেন্ট তৈরি করে বাজারজাত করে আসছে বলে জানায় গোয়েন্দা পুলিশ। অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনার দায়ে নাটোরে 3টি ক্লিনিক বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে জেলার সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমানের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অনুমোদন না থাকা সহ নানা অভিযোগে পুরাতন থানাপাড়া এলাকার জমেলা ডায়াগনস্টিক সেন্টার ও বনবেলঘড়িয়া এলাকার শুভেচ্ছা হাসপাতাল সিলগালা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই অভিযোগে হরিশপুর এলাকার জনতা ক্লিনিক বন্ধের নির্দেশ দেওয়া হয়। নিবন্ধন ছাড়াই দীর্ঘদিন কার্যক্রম পরিচালনার দায়ে 3টি প্রতিষ্ঠানকে 2,55,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় উদ্যানের অন্যতম আকর্ষণ আশুরার বিল রক্ষা সহ 5 দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয়রা। গতকাল সকালে উপজেলার প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধনে অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়িক সংগঠন, শিক্ষক, শ্রমিক সহ স্থানীয়রা। এ সময় জাতীয় উদ্যানের অবৈধ দখল উচ্ছেদ, বাঁধ সংস্কার, বিলে মাছ চাষের জন্য স্থায়ী ব্যবস্থা গ্রহণ সহ 5 দফা দাবি জানান তারা। 7 দিনের মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। পরে বিভাগীয় কমিশনার বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। নানা কর্মসূচিতে নড়াইলে উদযাপিত হলো যুবলীগের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে গতকাল বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগ আহ্বায়ক ও নড়াইল ভিশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওয়াইজুজ্জামান। এ সময় আওয়ামী লীগের জেলা সভাপতি অ্যাডভোকেট সুভাষ বোস সহ নেতাকর্মীরা অংশ নেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবার প্রতি আহ্বান জানান বক্তারা। পরে পুরাতন বাস টার্মিনাল এলাকায় স্থাপিত 60 ফুট দৈর্ঘ্যের মুরাল উদ্বোধন করেন অতিথিরা। মুরালে 52-র ভাষা আন্দোলন থেকে 75-এর 15ই আগস্ট পর্যন্ত ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে। বরিশালে চলছে দুদিনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প। গতকাল সকালে নগরের চাঁদমারিতে ইসলামী ব্যাংক হাসপাতালে শুরু হয় এই কার্যক্রম। প্রথম দিনে বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়েছেন 5 শতাধিক রোগী। 2 দিনে সেবা দিচ্ছেন 13 জন বিশেষজ্ঞ চিকিৎসক। করোনাকালে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ইঞ্জিনিয়ার্স হেলথ কেয়ার ও সৌহার্দ্য ফাউন্ডেশনের উদ্যোগে
পর্যায়ক্রমে ভ্রাম্যমাণ এই মেডিকেল ক্যাম্প বসবে দেশের 14টি জেলায়। কোভিডের কারণ দেখিয়ে আয়কর রিটার্ন জমার সময় বাড়ানো হবে না বলে সাফ জানিয়ে দিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। গতকাল সকালে প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তবে কেউ চাইলে অনুমতি নিয়ে দেরিতে জমা দিতে পারবেন। এদিকে কর অঞ্চলগুলোতে মাসব্যাপী মেলার পরিবেশে আয়কর রিটার্ন জমা নেওয়া সহ সব সেবা পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। অন্যবারের মতো নেই মেলা, নেই এক ছাতার নিচে সব সেবার প্রতিশ্রুতি নিয়ে উৎসব মুখর আয়োজন। তবে কর অঞ্চলগুলোতে বড় পরিসরে মাসব্যাপী নেওয়া হচ্ছে আয়কর রিটার্ন। নতুন টিআইএন নাম্বার খোলা থেকে শুরু করে আছে কর সংশ্লিষ্ট অন্য সব সেবা। তবে নেই ভোগান্তি ও হয়রানির অভিযোগ। ওনারা আমাদেরকে খুব সহজভাবেই বুঝিয়ে দিলেন, তো যে কারণে এখন আসলে নিজেদেরটা নিজেরাই করতেছি। এখন পর্যন্ত হয়তো এতটা ভিড় মনে হচ্ছে না আর কি, একদম ফ্রি আছে, পরিবেশও ভালো। মেলায় ভিড় বেশি হয়েছিল, এখানে একটু আরামে দেখা যাচ্ছে। রাজস্ব কর্মকর্তারা বলছেন মাস জুড়ে কার্যক্রম চলায় করোনাকালে ভিড় এড়ানো সহজ হয়েছে। যার যার অঞ্চলে কর দেওয়ার সুযোগ বাড়াচ্ছে কর অফিসের সঙ্গে করদাতাদের হৃদ্যতা। করদাতারা স্বাভাবিকভাবেই শেষের দিকে দিতে চায়, তা আমি করদাতাদেরকে এক্ষেত্রে বলবো যে করদাতারা যেন এখন থেকেই সেই সুযোগটা গ্রহণ করে এবং মেলার পরিবেশের জন্য আয়কর রিটার্ন দাখিল করতে পারে। আমরা সেটা করতেছি। এর আগে এক সংবাদ সম্মেলনে রাজস্ব বোর্ড চেয়ারম্যান বলেন, এবার কোনোভাবেই বাড়ানো হবে না রিটার্ন জমা দেওয়ার সময়। 30 নভেম্বর রিটার্ন দাখিলের লাস্ট ডেট এবং ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে বলা আছে এই ডেটটা আর বাড়ানোর সুযোগ নাই। কিছু কিছু যদি এরকম অবস্থা তৈরি হয়, তো একটি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে প্রভিশন আছে যে টাইম প্রেয়ার দেওয়া যায় কমিশনারের কাছে, সো টাইম প্রেয়ার দিয়ে টাইম বাড়িয়ে নেওয়া যায়। অটোমেশন প্রক্রিয়ার ত্রুটি কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, অক্টোবর পর্যন্ত ৬৬,৫৫৫ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে কম। সেটা করার প্রভিশন নাই। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। মৌসুম চলে এলেও রাজধানীর পাইকারি বাজারে কমেনি সবজির দাম। এখনো বৃষ্টি ও বন্যার অজুহাতে প্রতিটি সবজি বিক্রি হচ্ছে 40 টাকার উপরে। সরবরাহ ঘাটতি হওয়ায় কিছু সবজি বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। রাত 2:30 সারি সারি ট্রাক আর ঝাঁকা ভরা সবজির ডালা নিয়ে ব্যস্ত রাজধানীর অন্যতম কারণ বাজার। কোনোটির মৌসুম শেষ, তাই আমদানি কম হলেও নতুন সবজি ওঠায় বাজারে ঘাটতি নেই সবজির সরবরাহে। কিন্তু বাজারে এখনও প্রভাব কমেনি বৃষ্টি ও বন্যার। দু একটির দাম কমে 50-এর নিচে আসলেও বেড়েছে বেশিরভাগ সবজির দর। বাজার ভরা ফুলকপি থাকলেও কমছে না দাম। পাইকারি পর্যায়ে 7 দিন আগের 25 টাকা পিসের লাউ এখন বিক্রি হচ্ছে 45 টাকায়। 1 মাস আগের 16 টাকা কেজির মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি দরে। আজকে বিক্রি হচ্ছে 35 টাকা 36 টাকা, গতকালকে বিক্রি হয়েছে 38-40। আগে বেশি 50 টাকা 55, এখন 60 টাকা কেজি। মুগামে মাল শর্ট। এর আগে কিছু কম ছিল, ইদানিং বাড়তি, কারণ মালের আমদানি কম। 2 সপ্তাহ ধরে বাড়তি, কারণ আমদানি কম। এদিকে কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক নির্ধারিত দামে বিক্রি হচ্ছে পটল, শিম, বেগুন সহ কয়েকটি সবজি। আর গ্রীষ্মকালীন পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকা কেজি দরে। আমদানি বাড়ায় দাম কমছে বলে জানান পাইকাররা। বাজার ভাই কোন সময় কোন দামে বিক্রি হয় এটা তো ঠিক নেই। মাল বেশি আসলে দাম কমে, কম আসলে মাল দাম বাড়ে। আগে ছিল 80 টাকা 75 টাকা এই সপ্তাহখানে আগে, বর্তমানে 5-6 দিন একটু দামটা নর্মাল আছে আর কি। আর পরে কমবে, ডেলি কমবে। আজকে বেচতেছি 52 টাকা কেজি, 50 টাকা কেজি। গতকালকে বেচছিলাম 5.50, 56-60 টাকা কেজি। আমদানি বেশি, এখন দাম কমে গেছে। শীতের সবজি পুরোপুরি আসলেই দাম হাতের নাগালে আসবে বলে আবারও আশ্বাস দেন ব্যবসায়ীরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের ফিশারি ঘাটে নানা প্রজাতির মাছের সরবরাহে সয়লাব বাজার। ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখর বাজার। মাছ বেচাকেনা ও দরদাম নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। পার্থ, ধন্যবাদ। আমরা এখন আছি চট্টগ্রামের ফিশারি ঘাটে। এমনিতেই প্রতিদিন সকালে ক্রেতা ও বিক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে চট্টগ্রামের সবচেয়ে বড় এই ফিশারি ঘাট। আর আজকে শুক্রবার হওয়ায় সেক্ষেত্রে
প্রচুর ক্রেতা যেমন এখানে আছে, প্রচুর বিক্রেতাও কিন্তু এখানে আছে। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখন ক্রেতা ও বিক্রেতাদের পদচারণায় পুরোপুরি আসলে মুখরিত হয়ে উঠেছে চট্টগ্রামের এই ফিশারিঘাট বাজার। প্রতিদিন সকাল 4:30-5টা থেকে শুরু করে 9টার মধ্যে যে বাজার বসে, এখানে প্রায় কয়েক কোটি টাকার লেনদেন হয় এই ফিশারি ঘাটে। আজকে এসে আমরা বাজারে যেমনটি দেখছি 22 দিন মাছের নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার পর আছে কিন্তু বাজারে সামুদ্রিক মাছের সরবরাহ কিন্তু প্রচুর রয়েছে, প্রচুর সামুদ্রিক মাছ রয়েছে। এছাড়া জেলেরা যারা সাগরে মাছ ধরতে গেছে তারা যদি মাছ নিয়ে ফেরত আসে মাছের সরবরাহ কিন্তু আরও বাড়বে। সেক্ষেত্রে বাজারে আসলে 22 দিন মাছ ধরা নিষেধাজ্ঞা থাকার কারণে যে দামটা বেড়েছিল সেই দামটা কিন্তু আমরা এখন দেখছি অনেকটাই কমতির দিকে। সেক্ষেত্রে আজকে কিন্তু যে সামুদ্রিক মাছ রয়েছে গত সপ্তাহে যে দামটা ছিল আজকে এসে কিন্তু 20 থেকে 30 টাকা অনেকটাই সেই থেকে কেজি প্রতি কম দামে বিক্রি হচ্ছে। আমরা দেখছি চাপিলা, লাইকা, সুরমা, কৈকোরাল সহ আরও বিভিন্ন ধরনের আসলে সামুদ্রিক মাছ এখানে রয়েছে, বাজারে রয়েছে। বিক্রেতারা যেমন বিক্রি করছে, ক্রেতা যারা রয়েছে তারাও কিন্তু এখানে মাছ কিনছে। তবে দেশি মাছের কথা যদি একটু বলি, সামুদ্রিক মাছের এত সরবরাহ রয়েছে, দেশি মাছের দাম সেক্ষেত্রে অনেকটাই কমে গেছে। আমরা এখানে যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারাও বলছেন প্রচুর কিন্তু দেশি মাছ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দেশি মাছের সরবরাহ কিন্তু প্রচুর, বিশেষ করে রুই, কাতাল যে মাছগুলো রয়েছে সেগুলো কেজি প্রতি আসলে গত সপ্তাহে 200 বা 210 করে বিক্রি হলো, আজকে অনেকটাই দাম কমে সেক্ষেত্রে 170 এবং 180-র মধ্যে বিক্রি হচ্ছে। তো সেক্ষেত্রে বলা যায় মাছ ধরা নিষেধাজ্ঞা কেটে ওঠার পর বাজারে কিন্তু প্রচুর মাছ রয়েছে, মাছের সরবরাহ বেড়েছে। যেসব জেলে সাগরে মাছ ধরতে গেছে তারাও কিন্তু মাছ ধরছে এবং যে অনেক বোট এখনো ফেরত আসেনি, সবাই কিন্তু মাছ ধরে যদি ফেরত আসে সেক্ষেত্রে মাছের দাম অনেকটাই কমে আসবে, অনেকটা হাতের নাগালের মধ্যে চলে আসবে। তবে যে বিষয়টা আমরা আজকে কিন্তু বাজারে তেমন একটি ইলিশ মাছ দেখিনি, তার কারণ হচ্ছে শীতকাল আসলে ইলিশ মাছ কম ধরা পড়ে, এমন একটি কথা আমাদেরকে বলছেন এখানে যারা মাছ ব্যবসার সাথে জড়িত তারা। সেক্ষেত্রে সে কারণে হয়তো ইলিশের সরবরাহ কম, তবে জেলেরা সাগর থেকে মাছ ধরে ফেরত আসলে ইলিশের সরবরাহ বাড়বে। তবে অন্যান্য সময় যেভাবে স্বাভাবিকভাবে প্রচুর ইলিশ পাওয়া যায়, তবে শীতকালে ইলিশের পরিমাণটা অনেকটাই কমে আসে, যে কারণে বাজারে আজকে আমরা তেমন পরিমাণ কিন্তু ইলিশ দেখছি না। যা বিক্রি হচ্ছে তাও অনেকটা আগের থেকে অনেক বাড়তি দামে ইলিশ মাছ বিক্রি হচ্ছে। তবে সামুদ্রিক এবং যে দেশি মাছগুলো রয়েছে সেই মাছ, দুই প্রকার মাছের দামই কিন্তু এখন অনেকটা কমতির দিকে। সেক্ষেত্রে বাজারে যারা বিক্রেতারা এসেছেন এবং ক্রেতারা এখানে যারা এসেছেন, একটু বলে রাখি শুধু চট্টগ্রামের ক্রেতাই নয়, আমরা দেখি চট্টগ্রামের বিভিন্ন জেলা উপজেলা থেকে সবাই এখানে আসেন এবং তারা এখান থেকে মাছ কিনে নিয়ে চট্টগ্রামের যে বাজারগুলো রয়েছে সে বাজারগুলোতে তারা মাছ বিক্রি করে। তো চট্টগ্রামের এই ফিশারিঘাট বাজারে বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে উঠে। সেক্ষেত্রে আমরা দেখি যে সমুদ্র থেকে যে মাছগুলো ধরা হয়, বিশেষ করে জেলেরা যে মাছগুলো ধরে আনে সরাসরি নিয়ে আসে চট্টগ্রামের এই ফিশারিঘাটে এবং এখান থেকে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন খুব অল্প পরিমাণ ইলিশ এখানে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু জেলেরা এখনও সাগর থেকে মাছ ধরে আসেনি। যারা আসবে তারাও আসার সময় যদি ইলিশ পায় সেক্ষেত্রে পর্যাপ্ত ইলিশ পাবে এমনটি আমরা আশা করছি। তবে এক্ষেত্রে আমরা যে জিনিসটা বলি, অন্যান্য সময় আমরা যেমন দেখেছিলাম গত 1 মাস আগে বাজারে প্রচুর ইলিশের সরবরাহ ছিল, ইলিশ প্রচুর ইলিশ থাকার কারণে অনেকটা কম দামে বিক্রি হচ্ছিল, কিন্তু আজকে বাজারে এসে দেখা গেছে বাজারে ইলিশের সরবরাহ একেবারেই কম, দামও অনেকটাই বেশি, সাধারণ মানুষের হাতের নাগালে ইলিশের দাম। তারপরও যে দেশি মাছ রয়েছে, সামুদ্রিক মাছ রয়েছে, এইসব মাছের দাম অনেকটাই কমে এসেছে এবং সাধারণ মানুষের হাতের নাগালের মধ্যে রয়েছে। সেক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতাদের যে পদচারণা, এই পদচারণায় মুখরিত চট্টগ্রামের ফিশারিঘাট এবং আজকে শুক্রবার হওয়ায় আরও বেশি জমজমাট। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর ফিশারিঘাট থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামের ফিশারি ঘাটের মাছ বেচাকেনার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। সাগরে মাছ শিকার শেষে ট্রলার নিয়ে উপকূলে ফিরতে শুরু করেছে জেলেরা। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাট সহ উপকূলে জমতে শুরু করেছে মাছ বেচাকেনা। জেলেরা জানান সাগরে সামুদ্রিক মাছ ধরা পড়লেও বৈরী আবহাওয়ার কারণে কাঙ্ক্ষিত ইলিশের এখনও দেখা মেলেনি, আর চাহিদা বেশি থাকায় সামুদ্রিক মাছের দাম বাড়তি বলে জানিয়েছেন মৎস্য ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ শিকারে যায় কক্সবাজার উপকূলের জেলেরা। এখন ট্রলার নিয়ে উপকূলে ফিরতে শুরু করেছেন তারা। এতে উপকূলের ঘাটগুলোতে বেড়েছে মাছ বেচাকেনার চাপ। জেলেরা বলছেন সাগরের রূপচাঁদা, রিটা, সুরমাসহ অন্যান্য সামুদ্রিক মাছ ধরা পড়লেও কাঙ্ক্ষিত ইলিশের এখনো দেখা মেলেনি। মাছটা অনেক পানিতে, গভীর পানিতে নেমে গেছে, কিছু কিছু আংশিক আর কি দেখা যাচ্ছে। শীতের টানে কিছুটা কমে গেছে, আবার বাড়বে। 7 দিন ফিশারি করানোর পরে
আমরা 2,500 লিটার মাছ পাইছি। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের পল্টুন সামুদ্রিক মাছে সয়লাভ। মৎস্য ব্যবসায়ীদের দাবি সামুদ্রিক মাছের চাহিদা বাড়ায় দাম একটু বাড়তি। বন্দর আগে ইলিশ মাছ কেজি 600 টাকা বিক্রি হচ্ছিল, এখন কেজির উপর একটা 800 টাকা। হচ্ছে আপনার 300 টাকা কেজি, আর চান্দা হলো 700 টাকা কেজি। আজ থেকে আমরা সকল ব্যবসায়ী ভাইরা সবাই কি একটু আশা ভরসা নিয়ে ব্যবসা করতেছি। কিছুদিনের মধ্যে মাছের সরবরাহ আরও বাড়বে বলে মনে করেন মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক। সাগর থেকে সব বোট ফিরে আসলে তাদের মাছ পাওয়ার উপর নির্ভর করবে অবতরণের মাত্রা কি পরিমাণ বৃদ্ধি পেতে পারে। কক্সবাজারে ছোট বড় মাছ ধরার নৌযান রয়েছে প্রায় 7,000, আর এসব নৌযানে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন লক্ষাধিকের বেশি জেলে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ঝিনাইদহে পাইকারি বাজারে কমেছে পেঁয়াজের দাম। গত সপ্তাহের চেয়ে প্রতি মন পেঁয়াজ 400 থেকে 500 টাকা কমেছে। ব্যবসায়ীরা বলছেন দেশের বাইরে থেকে পেঁয়াজ আমদানি ও বাজারে সরবরাহ বাড়ায় কমেছে দাম। লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ঝিনাইদহের শৈলকুপা হাট, এখানে প্রতি শনি ও মঙ্গলবার পাইকারি দরে পেঁয়াজ বিক্রি হয়। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। সকাল থেকে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে পেঁয়াজ নিয়ে হাটে আসতে শুরু করেন কৃষকরা। এ সপ্তাহে প্রতিমন পেঁয়াজ প্রকারভেদে 2,000 থেকে 2,400 টাকা মন দরে বিক্রি হয়, যা গত সপ্তাহের চেয়ে মন প্রতি 4 থেকে 500 টাকা কম। বেশি দামে পেঁয়াজ বিক্রির আশা নিয়ে পেঁয়াজ মজুত করে এখন দাম কম হওয়ায় হতাশ কৃষক। পেঁয়াজ রাখছিলাম যে শেষ সময় একটু ভালো দাম পাবো, এখন তো আমাদের সে কাঙ্ক্ষিত দাম পাচ্ছি না। পেঁয়াজ গত হাটের থেকে আজকের বাজার মনে 3 থেকে 400 টাকা কম। এই সময় যদি একটু দাম বৃদ্ধি পায় তাহলে চাষিরা একটু বাঁচে। বাজারে যারা খুচরা পাইকারি কেনে তারা সিন্ডিকেট তৈরি করে পেঁয়াজের দাম কমায় দেয়। ব্যবসায়ীরা বলছেন বিদেশ থেকে পেঁয়াজ আমদানি ও বাজারে সরবরাহ বাড়ায় দাম কমেছে। কোনো সিন্ডিকেট কোনো কিছু করেনি, তবে এখানে পেঁয়াজের দাম কম আসছে আমদানি বেশি হওয়ার কারণে। আর বাইরের যে পেঁয়াজগুলো আসছে এইগুলো একটু নষ্ট পেঁয়াজ এসে 25-30 টাকা পেঁয়াজ বেচছে, এই হিসাবে বাংলাদেশি পেঁয়াজের দাম পড়ে গেছে। স্থানীয় ব্যবসায়ীদের দেয়া তথ্য মতে এ সপ্তাহে হাটে পেঁয়াজ বেচা কেনা হয়েছে প্রায় 20,000 মন, যার অধিকাংশ পাঠানো হয় দেশের বিভিন্ন স্থানে। সময় সংবাদ, ঝিনাইদহ। মানিকগঞ্জের সাটুরিয়ার কামতা গোলরা সবজির আড়তে সরবরাহ বাড়ায় কিছুটা দাম কমলেও করলা ও বেগুনের দাম বেড়েছে। এখানকার সবজি টাটকা ও বিষমুক্ত হওয়ায় ঢাকার পাইকাররা বেশি আসেন। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। সূর্যের আলো ফোটার সাথে সাথে কৃষক ও পাইকারদের পদচারণায় জমে ওঠে সাটুরিয়ার কামতা গোলরা সবজির আড়ত। টাটকা ও বিষমুক্ত করলা, বেগুন, লাউ, মূলা, কপি ও ঝিঙা সহ নানা ধরনের সবজি ওঠে এখানে। কাছে ও যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় ঢাকার পাইকারদের আনাগোনা বেশি। এখানে ভালো মানের টাটকা সবজি পাই, এই জন্য আমরা এখানে আসি। এখানে ক্রেতা বিক্রেতাদের কোনো সুযোগ সুবিধা আছে, এই জন্য আমরা এখানে আসি। চাহিদা ভালো পয়সা পাওয়া যায়, সরবরাহ পর্যাপ্ত, তারপরও দাম ভালো পাওয়ায় খুশি কৃষকেরা। তারপর আমরা যে দাম পাচ্ছি মোটামুটি ভালো দাম পাচ্ছি। এরকম ভাবে বাজার থাকলে আমরা লাভবান হইব। এই পাইকারি সবজির আড়তে প্রতিদিন জেলা সহ রাজধানী ও আশপাশের 5 শতাধিক পাইকার আসেন, আর 12 থেকে 15 লাখ টাকার সবজি বেচা কেনা হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। নগর বদলগাছিতে পাইকারি হাটে শীতের সবজির সরবরাহ বেড়েছে, তবে দাম চড়া। চাষিরা খুশি হলেও অস্বস্তিতে ক্রেতারা। সবজি বেচা কেনার খবর জানাতে ভান্ডারপুর বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী MR রকি। রিচার্ড, একটু জানিয়ে রাখি, গত সপ্তাহের থেকে কিছু সবজির সরবরাহ কিন্তু এখানে আমরা বেশি লক্ষ্য করছিলাম। তারপরেও কিন্তু সবজির দাম অনেকটাই এখানে ঊর্ধ্বমুখী। আবার 2-1টি সবজির দাম কিন্তু কিছুটা কমেছে। আমরা যেটা দেখছিলাম এখানে যেসব শীতের সবজি, বিশেষ করে ফুলকপি, তারপরে পাতাকপি, এছাড়া মূলা, এই জাতীয় সবজির দাম কিছুটা কমেছে। বা অন্যদিকে সিম সহ কিছুটা যেসব আরো রয়েছে লাউ, এই সবজিগুলোর দাম কিন্তু একটু বৃদ্ধি হয়েছে। তবে সবজির চাষিরা কিন্তু এবছর বেশ খুশি। তারা বলছেন যে গত কয়েক বছরে কিন্তু তারা বিভিন্ন ভাবে লোকসানের শিকার হচ্ছিলেন। গেল কয়েক দফা আগে কিন্তু বন্যাতেও কিছুটা ক্ষতির শিকার হয়েছিলেন, কিন্তু সেই জায়গায় এখন কিন্তু এই সবজির একটু দাম তাদের একটা আশা জাগিয়েছে। এবং গেল সপ্তাহের ব্যবধানে কিন্তু এখানে কিছুটা দরদাম ওঠানামা করছে। যদি একটু দাম বলি, মূলা এখানে বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, সিম ছিল 70 টাকা কেজি, সেটা আজকে একটু কম এসেছে 60 টাকা কেজি। অন্যদিকে কিছুটা লাউ, যেসব লাউ ছিল 25 টাকা, সেটা আবার দাম কিছুটা কমে
20 টাকা 22 টাকা করে বিক্রি হচ্ছে। তবে এরকম প্রকারভেদে দাম কমেছে, অন্যদিকে বেড়েছে 2-4টা সবজির, তবে সরবরাহ কিন্তু এখানে বৃদ্ধি হয়েছে। তো স্থানীয় যারা পাইকার তারা বলছেন যে সবজির সরবরাহের সাথে পাইকারের উপস্থিতিও বৃদ্ধি হয়েছে এবং দামের ক্ষেত্রে তারা কিন্তু বলছেন যে এই জায়গাগুলোতে কিন্তু শহরের হাটে একটা বড় ধরনের তারতম্য রয়েছে। আমরা লক্ষ্য করছিলাম এখান থেকে যেসব মাত্র 20-25 কিলোমিটার দূরের শহরের হাট রয়েছে, এই হাটগুলোতে কিন্তু প্রতি কেজিতে দ্বিগুণ বা তার চেয়েও বেশি 3 গুণ সবজির দরে তারা কিন্তু কিনা বেচা করছেন। এই জায়গাগুলোতে আসলে ভোক্তারা যেটা বলছেন যে একটা নজরদারি থাকা দরকার। কারণটা হলো যে এত প্রান্তিক পর্যায়ে চাষিরা কিন্তু সুষম বাজার ব্যবস্থা থেকে অনেকটা তারা দূরে থাকেন এবং তাদের ন্যায্য পাওনা বা ন্যায্য যেসব দাম এই জায়গা তারা কিন্তু সঠিকভাবে পান না। আর এক্ষেত্রে প্রান্তিক চাষিরা এবার যেটা বলছেন যে উৎপাদন কিন্তু কিছুটা কম হয়েছে। সবজি যেসব পরপর কয়েক দফা বন্যা, এছাড়া কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, এই সব কারণে সবজির উৎপাদনের জায়গাটায় তারা অনেকটা যে সবজি গত বছর হয়েছিল তার অনেকটা দ্বিগুণ, অনেকটা অর্ধেকে নেমে এসেছে। এই অর্ধেক নেমে আসার কারণে তারা কিন্তু এই বাজার ব্যবস্থার তারা একটা প্রত্যাশা করছিলেন। তবে বাজারে এই মুহূর্তে সবজির দাম যেসব রয়েছে তা কিন্তু তারা অনেকটাই তাদের প্রত্যাশা পূরণ করছে। তবে বাজার যেন নিচে নেমে না যায় এবং সিন্ডিকেটের কবল থেকে যেন তারা সুষম একটা বাজার পান, এই প্রত্যাশাটা তাদের রয়েছে। আমরা বর্তমানে বদলগাছীর যে হাটটি রয়েছে কোলা ভান্ডারপুর, এই হাটের কিন্তু ভোর সকাল থেকে 11টা পর্যন্ত পাইকারি কিনা বেচা চলে এবং পাইকাররা অনেক দূর থেকে কিন্তু এসব সবজি নিয়ে যান এবং প্রান্তিক চাষিরা কিন্তু তাজা সবজি ভোরে তারা ক্ষেত থেকে তুলে কিন্তু এইসব হাটে নিয়ে আসেন এবং অনেক চাষি তারা বলছেন যে গত সপ্তাহে যেসব সবজি তারা বিক্রি করেছিলেন স্থানীয় যেসব হাট, তার থেকে কিন্তু দরদামের একটা ওঠানামা এখানে রয়েছে। তবে সবজি ক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয়, সেক্ষেত্রে তারা বলছেন যে কৃষি বিভাগের একটু নজরদারি থাকা দরকার। বিভিন্ন সময় কিন্তু বালাইয়ের একটা আক্রমণ থাকে এবং বালাইয়ের কারণে কিন্তু উৎপাদন এবার কিছুটা কম হয়েছে এবং উৎপাদনের জায়গাটায় তাদের একটা সুষম বাজার সবসময় তারা প্রত্যাশা করেন এবং এবার কিছুটা দাম পায়, তারা বেশ খুশি। তো রিচার্ড, এই ছিল নওগাঁর বদলগাছীর কোলা হাট থেকে সবজির কেনা বেচার খবর। নওগাঁর খোলা ভান্ডারপুর বাজার থেকে সবজির হাটের সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন দ্বিতীয় ধাপের করোনা সংক্রমণ ঠেকাতে ফ্রান্সের লকডাউনের মেয়াদ আরও 15 দিন বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন। এছাড়া বর্ষবরণের অনুষ্ঠান বাতিলের কারণে ক্ষুদ্র ব্যবসায়ীদের আরও সংকটের মুখে পড়তে হবে বলে মনে করেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ফ্রান্সের প্যারিস থেকে আরও জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। ফ্রান্সের দ্বিতীয় ধাপের করোনার সংক্রমণ রুখতে মাসব্যাপী যে লকডাউন জারি করা হয়েছিল তা আরও 15 দিন বর্ধিত করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জন কাস্তিয়াক এক প্রেস কনফারেন্সে এই 15 দিন বর্ধিতের বিষয়টি অবগত করেন। এই সময়ে দেশটির বার, রেস্টুরেন্ট সহ অন্যান্য অপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের তুলনায় আরও বেশি তৎপর থাকবে। দ্বিতীয় ধাপের লকডাউন জারি হওয়ার পর দেশটিতে কয়েক লাখ মানুষকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি হতে হয়েছে। আর প্রয়োজনীয় তথ্য প্রমাণাদি প্রমাণ করতে না পারায় তাদেরকে জরিমানারও মুখোমুখি হতে হয়। দ্বিতীয় দফার এই লকডাউনের সময়সীমা বৃদ্ধির কারণে এবার দেশটিতে বর্ষবরণের যে অনুষ্ঠান তাও হবে না বলে মনে করেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা মনে করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে বেশি লোকসানের মুখেই পড়বেন। ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন আমাদের প্যারিসে, তারা যে ক্ষতির সম্মুখীন আছেন, যেভাবে তারা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে। এই বছরের শেষের দিকে যে বড় বড় প্রোগ্রামগুলো হয়, বড়দিনের উৎসব, এগুলা হবে না, এমনকি বর্ষবরণের অনুষ্ঠানটাও হবে না। সম্ভবত এই বছরের শেষ পর্যন্ত আবার লকডাউন বলবৎ থাকবে। প্রধানমন্ত্রী জন কাস্তিয়াক তার প্রেস কনফারেন্সে দেশটির ক্ষুদ্র ব্যবসায়ীদের সহযোগিতার যে আশ্বাস প্রদান করেছেন তা যেন বাস্তবায়িত হয় এমন দাবি জানিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। মোহাম্মদ লুৎফুর বাবু, সময় সংবাদ, প্যারিস। আয়ারল্যান্ডে করোনা রোধে দ্বিতীয় ধাপের লকডাউন বেশ কার্যকরী হচ্ছে। 6 সপ্তাহের লকডাউনের অর্ধেকের সময়ের মাঝেই সংক্রমণের হার কমছে দ্রুতই। এতে স্বস্তি ফিরে এসেছে প্রবাসী বাংলাদেশিদের মাঝে। তবে প্রথম ধাপে যেরকম ঢিলেঢালাভাবে নিয়মকানুন মেনে চলা হয়েছিল, সেই ধারায় ফিরলে সংক্রমণের হার বাড়ার শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আয়ারল্যান্ড থেকে আরও জানাচ্ছেন সৈয়দ জুয়েল।
প্রথম ধাপের লকডাউনে সফলতার আলোর মুখ না দেখলেও গেল মাসের 21 তারিখ থেকে শুরু হওয়া দ্বিতীয় ধাপের লকডাউনের সফলতার আলোর ছোঁয়া এখন আয়ারল্যান্ডে। 6 সপ্তাহের লকডাউনের তৃতীয় সপ্তাহ শেষেই 1000 থেকে কমে এখন প্রতিদিন 2 থেকে 300 আক্রান্তে অনেকটাই স্বস্তিতে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আমাদের এখানে দ্বিতীয় লকডাউনের পরে করোনা ভাইরাসের রোগীর সংখ্যা খুবই দ্রুত হ্রাস পাচ্ছে। আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আয়ারল্যান্ড সরকারের কঠোর নিয়ম নীতির কারণে। যদি লকডাউন না থাকে বা লেভেল 5 এর রেস্ট্রিকশন না থাকে এবং তখন যদি সাধারণ মানুষ আবার আগের মতো আপনার মেলামেশা শুরু করে এবং যে সমস্ত রেস্ট্রিকশনস আছে ওগুলো যদি মেনে না চলে, তাহলে ধারণা করা হচ্ছে যে এই কেস নাম্বার আবার দ্রুত বেড়ে যেতে পারে। তবে দ্বিতীয় ধাপের লকডাউনে যে সফলতা এসেছে এ ধারা অব্যাহত রাখতে হলে সংক্রমণ রোধের নিয়ম নীতিগুলো মেনে চলার পরামর্শ গবেষকদের। প্রথম ধাপের লকডাউনে অনেকেই নিয়ম নীতিগুলো মেনে না চলায় অনেকটা আমন্ত্রণ জানিয়ে দ্বিতীয় ধাপের লকডাউনের আগমন। দ্বিতীয় ধাপে প্রথম ধাপের ভুলগুলোর পুনরাবৃত্তি না হয়ে করোনা রোধে স্বাভাবিক জীবনের গতিতেই ফিরবে আয়ারল্যান্ড, এমনটাই প্রত্যাশা এখানে নাগরিকদের। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের বন্ধু প্রতিম দেশ কাতারে 1973 সাল থেকে জনশক্তি রপ্তানি হচ্ছে। বর্তমানে 4 লাখের বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত আছেন সেখানে, যাদের অধিকাংশই নির্মাণ কাজের সঙ্গে জড়িত। 2022 সালের কাতার ফুটবল বিশ্বকাপের আগে শেষ হবে নির্মাণ খাতের সব মেগা প্রজেক্ট। আর তাই করোনা পরবর্তী সময়ে কাতারের নতুন শ্রমিক পাঠাতে দক্ষতার উপর গুরুত্ব দেওয়ার তাগিদ প্রবাসীদের। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দীর্ঘ 40 বছরের বেশি সময় ধরে কাতারের সাথে রয়েছে বাংলাদেশের কূটনৈতিক সুসম্পর্ক। দীর্ঘদিনের সুসম্পর্ক থাকলেও দক্ষিণ এশিয়ার দেশ ভারত, পাকিস্তান, ফিলিপিন্সের চেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। দেশটির নির্মাণ খাতে বাংলাদেশের বড় একটি অংশ যুক্ত থাকলেও কাতারের সরকারি বেসরকারি খাতে বড় পদে নেই তেমন কোনো বাংলাদেশি। বাংলাদেশ থেকে দক্ষ ও শিক্ষিতরা না আসা এই পিছিয়ে থাকার কারণ বলে মনে করছেন প্রবাসীরা। আমার আন্ডারে 10 থেকে 15 জন লোক কাজ করে, সেখানে একজনও বাংলাদেশি দক্ষ শ্রমিক নেই। কাজ না জেনে এসে মিডল ইস্টে সাফার করার কোনো প্রয়োজন নাই। আপনাদের যার যার ফ্যাকাল্টি অনুসারে, যার যার সেকশন অনুসারে যারা কাজ জানেন তারাই এখানে আসবেন। আমাদের যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, আমাদের যে বিভিন্ন স্পেশালিস্ট, তাদেরকে সম্পৃক্ত করে কাতারের এই যে উন্নয়নের সাথে থাকার জন্য গত 3.5 বছরে 3 লাখের বেশি কর্মী কাতারে গেছেন, যাদের 80% অদক্ষ। ভবিষ্যতের কথা চিন্তা করে দক্ষ শ্রমিক পাঠানোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। মুজিববর্ষের আহ্বান দক্ষ হয়ে বিদেশ যান, এখান থেকে আপনার প্রতিভাত যে আমাদের কাছে যে আমরা দক্ষতার উপরে এই মুহূর্তে খুবই গুরুত্ব দিচ্ছি, দক্ষ শ্রমিকের উপর খুবই গুরুত্ব দিচ্ছি। 2022 সালের ফুটবল বিশ্বকাপ ঘিরে গড়ে ওঠা নির্মাণ খাতের সব মেগা প্রজেক্ট শেষের পথে, আর তাই দক্ষ শ্রমিক ছাড়া বাকিদের হয়তো ফিরতে হতে পারে বাংলাদেশে। সময় সংবাদ, দোহা, কাতার। করোনা মহামারীর কারণে আকামাধারী যে সকল প্রবাসী বাংলাদেশে ছুটি কাটাতে এসে আটকা পড়েছেন, তাদের কুয়েত প্রবেশে আর কোনো বাধা নেই। প্রয়োজনীয় নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে কুয়েত প্রবেশ করতে পারবেন তারা। এছাড়া আকামার মেয়াদ শেষ হলে অনলাইনে আবেদনের মাধ্যমে আকামার মেয়াদ বাড়ানোর সুযোগ থাকছে। কুয়েত সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত থেকে আরও জানাচ্ছেন শরীফ মোহাম্মদ মিজানুর রহমান। বৈশ্বিক মহামারী করোনার কারণে আকামাধারী যে সকল প্রবাসীরা বাহিরে বা দেশে ছুটিতে গিয়ে আটকে পড়েছেন, তাদের কুয়েত প্রবেশে আর কোনো বাধা নেই। তারা কুয়েত প্রবেশে যে কোনো প্রয়োজনীয় নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে কুয়েত প্রবেশ করতে পারবেন। বাংলাদেশে গিয়ে যারা আটকা পড়ে আছেন, যাদের একামা আছে, কুয়েত সরকারের মাধ্যমে জানতে পারলাম যাদের একামা আছে তাদের কুয়েত প্রবেশে কোনো বিধিনিষেধ নাই। বাংলাদেশ থেকে প্রবাসী ভাইরা অনায়াসে কুয়েতে প্রবেশ করিতে পারবেন, সেজন্য কুয়েত সরকারকে অনেক অনেক ধন্যবাদ। আবাসিক বিষয় জেনারেল প্রশাসন আরব স্টেটসকে জানান যে যারা কুয়েতের বাইরে আছেন তারা অনলাইনে তাদের আকামার মেয়াদ শেষ হওয়ার পূর্বে আকামা নবায়ন করতে পারবেন। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের নিয়ে নতুন ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে অবশ্যই এটি আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ প্রশাসনের মাধ্যমে ঘোষণা করে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়। তাছাড়া ছুটিতে থাকা প্রবাসীদের ব্যাপারে আর কোনো সীমাবদ্ধতা নেই বলেও জানানো হয়। বাংলাদেশ সহ 34টি দেশের উপর বিমান চলাচলের নিষেধাজ্ঞার বিষয় বাংলাদেশ সরকারও দূতাবাস যেন কঠোরভাবে সমাধান করেন, এটাই প্রবাসীদের একমাত্র কাম্য। শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, সময় সংবাদ, কুয়েত।
পড়ালেখার পাশাপাশি উন্নত জীবনের আশায় প্রতি বছর সুইডেনে পাড়ি দেন অনেক বাংলাদেশি। দেশটিতে দিন দিন বাংলাদেশিদের সংখ্যা বাড়ার সাথে সাথে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদাও। আর তাই নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়াও বাংলাদেশিদের পছন্দের খাবারের রেস্টুরেন্ট খুলে বসেছেন অনেক প্রবাসী। সুইডেন থেকে শফিউল আলমের প্রতিবেদন। সারা বিশ্বের মতো সুইডেনও রয়েছে বাংলা খাবারের চাহিদা। প্রবাসীদের পাশাপাশি সুইডিশদের কাছেও বাংলা খাবার সমান জনপ্রিয়। দেশটিতে রয়েছে শত শত বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট। বাংলা খাবারের পাশাপাশি বাংলাদেশের মুখরোচক স্ট্রিট ফুড, ফুচকা, চটপটির ব্যবসাও শুরু করেছেন অনেকে, যা বাংলা খাবারের সাথে বাংলাদেশি সংস্কৃতিকে বিদেশের মাটিতে তুলে ধরছে। দেশের খাবারের যে স্বাদ সেটা এখানেই পাইছি, তো আমাদের মোটামুটি রেগুলার এখন আসা হয়। বাংলাদেশে আমরা যেরকম টেস্টটা পাইতাম এক্স্যাক্টলি সেম, লাইক সেম টেস্ট। আমি অনেক ঝাল লাইক করি, সো ওই ঝালটাও সেম। মিলন মেলার মতো আমরা সবাই সপ্তাহে রবিবারটা অনেকেই ছুটি থাকে, সবাই আসলাম, বাঙালি ফ্লেভারটা পেলাম, সবার সাথে দেখা সাক্ষাৎ হলো। সুইডেনে করোনা সংক্রমণ অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় রাত 10টার পর মদ বিক্রি বন্ধ ঘোষণা করেছে সরকার। আর তাই নাইট ক্লাব আর বারগুলো অনেকটা বন্ধের পথে। সুইডেনে বাড়ছে বাংলাদেশের সংখ্যা, সেই সাথে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা। এক সময় বাংলাদেশি খাবার পাওয়া দুষ্কর হলেও এখন বাংলাদেশি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ বাংলাদেশের তৈরি রসমলাই, ফুচকা সবই পাওয়া যায় বাংলাদেশের সব দোকানগুলোতে। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। অনেকটা ঝড়ের মতো কলকাতার ঐতিহ্যবাহী একটি পূজা মণ্ডপের কালী পূজার উদ্বোধন করে গেলেন বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। বৃহস্পতিবার রাতে কলকাতার কাকুরগাছি এলাকার আমরা সবাই ক্লাব আয়োজিত এই পূজায় আরও উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং কলকাতার বাংলাদেশ হাই কমিশনের উপ হাই কমিশনার তৌফিক হাসান সহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা। এ সময় দুই বাংলার সম্পর্ক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান সাকিব। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। অনেকটা ঝড়ের মতোই কালী পূজার উদ্বোধনে দেখা গেল বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে। পূজার আয়োজক পরেশ পালের হাত থেকে নেন একগুচ্ছ উপহার। এ সময় আয়োজক বলেন, বিশ্বসেরা অলরাউন্ডারের উপস্থিতিতে তিনি বিস্মিত। আর সাকিব বলেন, কলকাতাকে তার নিজের ঘরের মতোই মনে হয়। আমাদের এখানে আসার জন্য পশ্চিমবাংলার তরফ থেকে তাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের বাঙালির এটাই একটা চমৎকার বৈশিষ্ট্য যে আমরা কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, এবং তার বড় প্রমাণ হচ্ছে আজকে পরেশ পাল মহোদয়ের এই অনুষ্ঠানে আমরা যারা উদ্বোধক হিসেবে আছি সবাই কিন্তু আমরা মুসলমান। এত চমৎকার নিদর্শন সাম্প্রদায়িক সম্প্রীতির কোথায় আপনারা পাবেন? যেহেতু এটা আমার কাছে আমার ঘরের মতো লাগে, তো কখনো আমি সুযোগটা মিস করতে চাইনি। তো এই কারণে আসলে এখানে আসা, আপনাদের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো। আর আপনারা সবসময় দোয়া করবেন দুই বাংলা যেন সবসময় এক হয়ে থাকতে পারে এবং দুই বাংলার যেন সম্পর্ক দিন দিন আরো বেশি। অপেক্ষার অবসান হচ্ছে এবার। প্রায় 10 মাস পর আন্তর্জাতিক ম্যাচে ফিরছে বাংলাদেশ। মুজিব বর্ষ উপলক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এই ম্যাচের জন্য পরীক্ষা নিরীক্ষা করতে চান কোচ জেমি ডে। দীর্ঘদিন পর ফেরাটা স্মরণীয় করে রাখার লক্ষ্য জামাল ভুঁইয়াদের। অন্যদিকে করোনায় জর্জরিত নেপালও সব সমস্যা পেছনে ফেলে জয় পেতে মরিয়া হয়ে আছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ বিকেল 5টায়। 2018 সালের 8 সেপ্টেম্বর সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে ম্যাচটা এখনো দুঃসহ স্মৃতি হয়ে আছে বাংলাদেশের জন্য। বঙ্গবন্ধু স্টেডিয়ামে 2-0 গোলের হারে শেষ হয় লাল সবুজের প্রতিনিধিদের সাফের মিশন। 2 বছর পর আবারও একই ভেন্যুতে দেখা হচ্ছে বাংলাদেশ ও নেপালের। বিশ্বকাপ বাছাইয়ে কাতারের বিপক্ষে ম্যাচ সামনে রেখে তাই প্রস্তুতি সেরে নিতে নেপাল বধের লক্ষ্য জামাল ভুঁইয়াদের। 3 সপ্তাহ ধরে টানা অনুশীলনে মরিচা ধরা ফিটনেসের ঘাটতি অনেকটাই কাটিয়ে উঠেছে ফুটবলাররা। অন্যদিকে ম্যাচের আগে একেবারেই অনুশীলনের সুযোগ পায়নি নেপাল। এর ওপর করোনার হানায় দিশেহারা কোচ বালগোপাল মহাজন। ঢাকায় আসার আগে 6 জন আর ম্যাচের আগে করোনা টেস্টে পজিটিভ ডিফেন্ডার রজিন ধামাল। প্রতিপক্ষকে কাবু করার জন্য তাদের দুর্বলতা পুঁজি করে নয়, বরং নিজেদের চেষ্টাতেই জয়ের লক্ষ্য জামাল ভুঁইয়াদের। এ ম্যাচের জন্য 23 সদস্যের দল ঘোষণা করেছেন কোচ জেমি ডে। সুযোগ হয়নি অভিজ্ঞ গোলরক্ষক রানার, রাখা হয়নি রায়হান মানিক, ফাহিম ও আব্দুল্লাহকেও। নতুনদের পরীক্ষা করতেই নাকি এমন সিদ্ধান্ত জেমির। ইনজুরির কারণে খেলতে পারবেন না আরিফ ও মামুনুল।
নেপাল ভালো দল, তবে আমার লক্ষ্য ভালো খেলা। ওদের কজন করোনায় আক্রান্ত সেটা নিয়ে ভাবতে চাই না আমরা। আমাদের মাঠে সেরাটা দিতে হবে। এই ম্যাচের দলের জন্য রানা সহ কয়েকজন বাদ পড়েছে। অন্যদের পরীক্ষা করতেই এমন করা হয়েছে। কাতার ম্যাচের আগে আমি একটা ভালো দল তৈরি করতে চাই। নানা সমস্যায় জর্জরিত নেপাল দলও দীর্ঘদিন পর আন্তর্জাতিক ম্যাচে ফেরাটা স্মরণীয় করে রাখতে চায়। আমার নিয়মিত একাদশের বেশ কয়েকজন ফুটবলার করোনা আক্রান্ত, তবে অন্যরা সে শূন্যতা পূরণ করবে আশা করি। বাংলাদেশ ভালো দল, ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এখন পর্যন্ত দু দলের পরিসংখ্যানে 12 জয় নিয়ে এগিয়ে আছে বাংলাদেশি। এবছর জানুয়ারিতে সবশেষ এই বঙ্গবন্ধু স্টেডিয়ামে বুরুন্ডির বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও জামাল ভুঁইয়াদের পায়ের জাদুতে সরব হওয়ার অপেক্ষায় ফুটবল পাড়া। হিমালয়ের দেশটিকে হারিয়েই হবে জয় উৎসব, এটাই প্রার্থনা সবার। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ নেপাল ম্যাচের জন্য প্রস্তুত বঙ্গবন্ধু স্টেডিয়াম। ফ্লাড লাইট জটিলতা কাটাতে যোগ হয়েছে নতুন 75টি লাইট। ম্যাচের আগে গ্যালারি, প্রেস বক্স, ড্রেসিং রুম সবকিছুই জীবাণুমুক্ত করা হয়েছে। মাঠ কর্মীদের প্রাণান্তকর চেষ্টায় করোনা পরিস্থিতিতে ম্যাচ আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। করোনা পরবর্তী সময়ে প্রথমবারের মতো মাঠে খেলা দেখার অপেক্ষায় উন্মুখ দর্শকরাও। বাংলাদেশ নেপাল ম্যাচের আগে ফ্লাডলাইট সহ বিভিন্ন ইস্যুতে এই ভেন্যুতে খেলতে আপত্তি জানিয়েছিল নেপাল ফুটবল দল। ম্যাচের আগে কতটা প্রস্তুত বঙ্গবন্ধু স্টেডিয়াম, দর্শক চলুন দেখে নেব এবার। স্টেডিয়ামে ঢুকতেই চোখে পড়ে শেষ মুহূর্তে ধোয়া মোছা আর রঙের কাজ। ঘাস কেটে সমান করায় সবুজ মাঠে চোখ জুড়ায়। গেল কয়েকদিন মাঠ কর্মীদের প্রাণান্তকর চেষ্টায় মাঠ খেলার উপযোগী হয়েছে। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ম্যাচ ফেরায় নতুন সাজে সেজেছে পুরো স্টেডিয়াম। একপাশেই বল বয়দের দুই দলের পতাকা হাতে রিহার্সাল, তাদেরও আনন্দের কমতি নেই। ম্যাচটি সরাসরি দেখানো হবে টেলিভিশনে, সেজন্য সম্প্রচার কাজে সম্পৃক্তদের ব্যস্ততার অন্ত নেই। অত্যাধুনিক 10টি ক্যামেরায় ধারণ করা হবে এই ম্যাচ। স্টেডিয়ামে ব্যানার লাগানোর প্রস্তুতি নিচ্ছে মাঠকর্মীরা। উঠিয়ে ফেলা হয়েছে গ্যালারির সব চেয়ার। করোনা পরিস্থিতিতে দূরত্ব বজায় রেখে বসতে হবে দর্শকদের। ড্রেসিং রুম আর প্রেস বক্সেও লেগেছে নতুনত্বের ছোঁয়া। খেলা উপলক্ষে জীবাণুমুক্ত করা হয়েছে পুরো স্টেডিয়াম। ম্যাচের দিন স্টেডিয়াম এলাকায় যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। যেই ফ্লাডলাইট নিয়ে অভিযোগ ছিল সবার, সেখানেও যোগ হয়েছে 75টি নতুন বাতি। পর্যাপ্ত আলোয় রাতেও ঝলমলে বঙ্গবন্ধু স্টেডিয়ামের চারপাশ। তবে জায়ান্ট স্ক্রিনের সমস্যা পুরোপুরি দূর হয়নি। দীর্ঘদিন পর খেলা ফেরায় উত্তেজনায় ঠাসা বাংলাদেশের ফুটবল প্রেমীদের মন। আমি বিক্রমপুরতে অধিক আগ্রহ নিয়ে খেলা দেখতে এসেছি। কালকে বাংলাদেশ অবশ্যই ভালো খেলবে এবং আমরা জয় নিয়েই বাসে ফিরবো ইনশাআল্লাহ। দীর্ঘদিন করোনার কারণে যে মানুষের ঘরে বন্দি থাকা, এটা কাটিয়ে ফুটবল মাঠে ওইটা সবচাইতে আকর্ষিত একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। চেয়ারগুলো একটু অপরিষ্কার আছে, এগুলো পরিষ্কার করতে পারলে দর্শকরা খুব ভালোভাবে এবং পরিচ্ছন্নভাবে খেলা দেখতে পারবে। খেলার টিকিট পাওয়া যাবে মতিঝিলস্থ বাফুফে ভবন ও বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ম্যাচের ভিআইপি গ্যালারি 500 ও সাধারণ গ্যালারির টিকিটের দাম 100 টাকা ধরা হয়েছে। মেহেদি রাইম, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুর শহরের মালদহপট্টি এলাকায় প্রতি শুক্রবার বসে বউবাজার। এখানে ফুটপাতে শাড়ি, চুড়ি, কসমেটিক্স ও 3 পিস সহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। ক্রেতারা সব নারী। সেখানকার বেচা কেনার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম নবী দুলাল। দুলাল, ধন্যবাদ। এদিকে বউবাজার, এই বউবাজারের বিশেষত্ব হচ্ছে নারীরাই এখানে আপনার ক্রেতা, আবার বিক্রেতা যারা আছে তারা পুরুষ। এবং এই বউবাজারে আপনার প্রায় 2012 সাল থেকে বউবাজার আপনার এখানে লেগে আসছে। এবং এটা যারা নারী ক্রেতা তারা কিন্তু সকাল 7টা থেকে এইখানে আপনার তাদের প্রয়োজনীয় কাপড় চোপড় এখানে কিনতে আসে। 2012 সালে আপনার এটি শুরু হওয়ার কারণে দিনে দিনে কিন্তু ব্যাপ্তি এবং প্রসিদ্ধ হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে শুধু শুক্রবারে এই বাজারটি বসে। এই বাজারের যারা বিক্রেতারা সবাই পুরুষ, তারা আপনার হাত দিয়ে এখানে নারীদের বিভিন্ন কাপড় চোপড় এখানে নিয়ে আসেন। পাশাপাশি যারা ক্রেতা তারা আপনার বিভিন্ন শ্রেণী, বিশেষ করে নিম্ন এবং মধ্যম আয়ের যারা পরিবারের সদস্যরা এখানে আসেন, তারা তাদের প্রয়োজনীয় কাপড় চোপড় এখানে কিনে নেন। এবং এখানে আপনাকে আরেকটা তথ্য জানিয়ে রাখি যে প্রথম অবস্থায় এই বাসুনিয়া এবং মালদহপট্টিতে আপনার
এই বাজারটি যখন বসে, এই বাজারে আপনার যারা কর্মচারী তারা দেয়, কারণ দিনাজপুরে কিন্তু প্রতি শুক্রবারে কিন্তু আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে। এই ক্ষেত্রে যারা আপনার কর্মচারী ছিল তার থেকে বসে ধীরে ধীরে কিন্তু এটা অনেক বেড়ে আসছে। এবং এখানে যারা আসেন, এখন আমরা দেখছি যে শুধু নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্যরা এখানে আসেন না, এবং যারা ধনাত্মক পরিবারের নারী সদস্য তারা এখানে আসেন। তারা এখানে এসে তাদের যে প্রয়োজনীয় কাপড় তারা এটা কেনে। আমরা দেখেছি যে এখানে ব্যবসায়ী সমিতি অর্থাৎ বউবাজার সমিতির সভাপতি এবং সেক্রেটারি তারা যেটা জানিয়েছেন যে এখানে বেশিরভাগই আপনার বিভিন্ন আগে দিনাজপুরের কর্মচারী দোকানগুলো করতো, এখন কিন্তু আপনার বিভিন্ন এলাকা থেকে তারা কিন্তু তারপরে দায়িত্ব এখানে আসেন। বউবাজার এই বউবাজার ধীরে ধীরে কিভাবে প্রসিদ্ধ লাভ করেছে। বউবাজার অনুষ্ঠিত হয় 1900 ধীরে ধীরে কিভাবে প্রসিদ্ধ লাভ বউবাজার অনুষ্ঠিত হয় 2012 সালে। আমরা মালদাপতি কর্মচারী ইউনিয়নের সভাপতি আমি। আমরা এটা 2012 সাল থেকে 2 বাজার চালু করি। ধীরে ধীরে কিছু করে কয়েকটা দোকান মিলে প্রথমে দোকান লাগাই, বেচা কিনা হয়। এইভাবে করতে করতে বিস্তার হয়ে গেছে দোকান আমাদের। এবং এখানে শুধু নারীরাই কাপড় কিনতে আসে, বউবাজার নাম এই কারণে নামকরণ করছি আমরা যে এটা শুধু নারীরাই বাজার, এখানে কোনো লোক আসে না। আমরা এখানে বিভিন্ন ধরনের শাড়ি সব কিছু আইটেম বিক্রি করি এবং খুব চিপ রেটে পাওয়া যায়। সপ্তাহে একদিন বন্ধের দিন যেটা শুক্রবার দিন এই সকাল 8টা থেকে আমাদের দোকান মোটামুটি চালু হয়ে যায় এবং 12টার মধ্যে শেষ হয়ে যায়। তখন পর্যন্ত আমরা 1টা বাজে আমাদের টাইমে বাজার বন্ধ হয়ে যায়। এভাবে আমরা বিগত থেকে করে আসতেছি এবং এই বাজারটা খুব ভালোই চালু হয়েছে। নারীদের খুব সুবিধা আছে এখানে এবং নারীরা এখানে স্বাচ্ছন্দ্য বোধ করে, কাপড় কিনতে কোনো অসুবিধা হয় না, কোনো রকম সমস্যা নেই। কিন্তু এটা বাজার থেকে সকাল সকাল লাগানো হয়, এই কারণেই যে সকালবেলা আমরা বাজার থেকে লাগানোর কারণ হচ্ছে একটা যে বাসার জন্য নারীদের অনেক কাজ করতে হবে, এই কারণে আমরা এই জিনিসটাকে। আমি দোকানের যে এই সমিতি বউবাজার সমিতির কর্মকর্তা তার কাছ থেকে আমরা জানলাম যে এই মার্কেট ধীরে ধীরে কিভাবে প্রসিদ্ধ লাভ করেছে। আপনাকে আর কি জানিয়ে রাখি যে এই বউবাজারে আপনার ধীরে ধীরে আপনার প্রায় যেখান থেকে 10-12টি দোকান থেকে শুরু হয়েছিল, এখন প্রায় 2 শতাধিকের দোকান ব্যবসায়ী এখানে ব্যবসা করেন এবং ধীরে ধীরে এটা এত জনপ্রিয় হচ্ছে যে শহরের এবং বিভিন্ন উপজেলা থেকে অনেক নারী কিন্তু এখানে এসে তাদের প্রয়োজনীয় যে কাপড় সেখান থেকে তারা ক্রয় করেন। আমার কাছ থেকে বউবাজার থেকে সর্বশেষ এই ছিল রিচার্ড। দিনাজপুরের মালদহপট্টি এলাকার বউবাজারের পণ্য বেচা কেনার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী গোলাম নবী দুলাল। ঘরের মাঠে আন্তর্জাতিক সিরিজ ফেরানোর ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বঙ্গবন্ধু টি-20 কাপের সফল আয়োজন, মন্তব্য বিসিবি পরিচালক জালাল ইউনুসের। তার মতে বায়োসিকিউর বাবল সঠিকভাবে ব্যবহার করতে পারলে উইন্ডিজ সিরিজের আগে বিসিবির জন্য এটা ইতিবাচক হবে। এদিকে টুর্নামেন্টটি শুরুর অন্তত 4 দিন আগেই ক্রিকেটারদের বায়ো বাবলে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। করোনার মাঝে ক্রিকেট ফিরেছে মাঠে। ব্যক্তিগত অনুশীলনের পর দলীয় অনুশীলন, এরপর সাদা পোশাকের ক্রিকেট দিয়ে শুরু হয় ব্যাট বলের লড়াই। কিন্তু ধুন্ধুমার ক্রিকেটে রং লাগে এরপর। ওয়ানডে ফরম্যাটে 3 দল মিলে খেলে প্রেসিডেন্টস কাপ। বায়ো বাবলে শতাধিক লোক নিয়ে দারুণ এক আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সফল সে টুর্নামেন্ট সাহস বাড়িয়েছে বিসিবির। এবার পরীক্ষা টি-20, দল সংখ্যা দাঁড়িয়েছে 5। স্বাভাবিকভাবেই বায়ো বাবলের বহরও বাড়বে কয়েক গুণ। তবে বিষয়টি নিয়ে চিন্তিত না হয়ে প্রধান নির্বাহী জানালেন পরিকল্পনা করা হয়েছে সুচারুভাবে। স্পন্সররা পুরো বিষয়টাই অবগত আছেন, সো তারা তাদের প্ল্যানিং অনুযায়ী যাকে দলে নেয়ার সেভাবে নিয়েছেন। তো সেক্ষেত্রে এটা স্পন্সরদের প্ল্যানিংটাই মূলত এখানে বিষয়। আমাদের বায়ো বাবলটা যখন শুরু হবে অবশ্যই প্রত্যেকটা প্লেয়ার সাপোর্ট স্টাফ যারা থাকবে তারা বায়ো বাবলে ঢোকার আগে টেস্টের নেগেটিভ হতে হবে এবং তারপরে তারা বায়ো বাবলে ঢুকবে। এই মুহূর্তে আমাদের যেটা প্ল্যান রয়েছে সেটা হচ্ছে যে আমরা 3 থেকে 4 দিন আগেই আমরা হোটেলে চেক ইনের ব্যবস্থা করব
টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ চূড়ান্ত হওয়ার 3 থেকে 4 দিন আগে থেকে আমরা এটা করব। ঘরোয়াভাবে বায়াবাবল ট্রায়ালের এটাই শেষ সুযোগ। এরপর নামতে হবে আন্তর্জাতিক সার্কিটে। উইন্ডিজে পাঠিয়ে দেওয়া হয়েছে পরিকল্পনার নথিপত্র। তাদের জবাব আসলেই নামতে হবে নতুন কাজে। বঙ্গবন্ধু টুর্নামেন্টটি তাই এসিড টেস্ট বিসিবির জন্য। এর সফলতার উপরই নির্ভর করছে ভবিষ্যতের ক্রিকেট। যেহেতু আমাদের সামনে অনেক ইন্টারন্যাশনাল অনেকগুলো খেলা আছে সামনে, তো এটা ডেফিনেটলি হেল্প করবে আমাদের আগে আন্তর্জাতিক খেলাগুলোর মধ্যে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য। অ্যাট দ্য সেম টাইম ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা দেশে আমরা খেলাগুলো অর্গানাইজ করছি, ডোমেস্টিক খেলাগুলো, যাতে আমরা আমাদের এখানে ভেন্যুতে যাতে আমরা বাইরের ইন্টারন্যাশনাল খেলাগুলো আমরা খেলাতে পারি এবং আমরা বাকি টিমগুলোকে আমরা এনশিওর করতে পারি যে এখানে আমাদের আমরা যে বায়োসিকিউর যেটা আছে, তো এইটা আমরা মেনটেন করছি এই বাবলটা। দলগুলোর সঙ্গে বসে খুব শীঘ্রই টুর্নামেন্টের শুরুর তারিখ এবং প্রাইজ মানি ঠিক করবে বিসিবি। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিদেশি অনুদান পাওয়ার লোভ দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, নারায়ণগঞ্জে র্যাবের অভিযানে ধরা এনজিওর চেয়ারম্যান, 2টি ভুয়া প্রতিষ্ঠান সিলগালা। এবং করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে লকডাউনের মেয়াদ বাড়ালো ফ্রান্স। বর্ষবরণের অনুষ্ঠান বাতিলের কারণে সংকটের মুখে প্রবাসী ব্যবসায়ীরা। আয়ারল্যান্ডে কমেছে সংক্রমণের হার। এই ছিল ভোরের সময়ে, আর সঙ্গে থাকুন সময়ের।